সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার, যাকে কারোর কাছেই পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ নেই। 2006 সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা সাকিব 2009 সালে প্রথমবারের মতো টেস্টে 1 নম্বর অলরাউন্ডার হওয়ার পর ধীরে ধীরে 3 ফরম্যাটেই নিজেকে 1 নম্বর অলরাউন্ডারে পরিণত করেন এবং একাধিকবার একই সময়ে 3 ফরম্যাটেই শীর্ষ অলরাউন্ডারও ছিলেন তিনি। সাকিব এই দেশের জন্য কি করেছেন? কেবল কাপ আনার ক্ষেত্রে যদি এই প্রশ্ন রাখা হয় তবে আসলেই তিনি কিছুই করেননি। কিন্তু নানা সংকট আর টানাপোড়েনে থাকা এই দেশের মানুষকে অপার আনন্দ, সম্মান, পরিচিতি এনে দিয়েছেন তিনি। তাকে ঘিরেই প্রায় 2 যুগ লেখা হয়েছে এই দেশের ক্রিকেটের আনন্দ বেদনার কাব্য। সবার চোখের মণি হয়ে থাকলেও নানা সময় বিতর্কিত আচরণ তাকে মুখোমুখি করেছে নানা প্রশ্নেরও। বরাবরই সেসব প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি খেলা দিয়েই। তবে তার রাজনীতিতে যোগ দেওয়া এদেশের বেশিরভাগ মানুষই ভালোভাবে নেয়নি, কারণ সাকিব আল হাসান ছিলেন এই দেশ আর জনতার। তাকে কোনো নির্ধারিত দলের অংশ হিসেবে মানতে চাননি অনেকেই। তবু সাকিব চেয়েছেন রাজনীতিবিদ হতে। তবে সেই চাওয়া পূরণ হতে না হতেই রাজনীতির মাঠে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তিনি, যা কেবল তাকে ব্যক্তিগতভাবেই বিপদে ফেলেনি, সংকটে ফেলেছে তার খেলোয়াড়ি জীবনকেও। আপাতত খুনের মামলার আসামি সাকিবকে এই দেশে নিরাপত্তা দিতে অপারগতা জানিয়েছে পিসিবি। নিজ দেশে শেষ খেলার ইচ্ছাটি হয়তোবা পূরণ হবে না তার। নীরবে নিভৃতে টেস্ট আর টি-20 থেকে বিদায় নিয়েছেন, যদিও তার বিদায়টা হতে পারত বিশ্বকাপানো। একজন রাজনীতিবিদ সাকিব আল হাসানের কাছে 20 বছরের একজন খেলোয়াড়ের অবদান কেন চাপা পড়ে গেল? আসলেও কি সাকিব নিজ দেশে খেলার যোগ্যতা হারিয়েছেন কেবল রাজনীতির কারণেই? এই দেশের মানুষ কি এই ঘটনা মেনে নিয়েছে সাদরে? এই ক্ষত কি কেবলই একা সাকিবের, নাকি এই দেশেরও? এইসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, আছেন সাবেক ক্রিকেটার এবং বিশ্লেষক ইশতিয়াক আহমেদ, এবং আছেন আমাদের সাথে দৈনিক কালের কণ্ঠের ক্রীড়া সম্পাদক এটিএম সাইদুজ্জামান। এবং দর্শক, আপনারা আমাদের সাথে আছেন। আজকে একটু ভিন্ন প্রসঙ্গে আমরা কথা বলবো, কিন্তু যদিও অনেকখানি রাজনীতির সাথে জড়িত এই বিষয়। সাকিব আল হাসান আজকে আমাদের বিষয়বস্তু, এবং আমাদের সাথে যারা অতিথি আছেন অনেক কৃতজ্ঞতা, আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, এবং দর্শক যারা আমাদের সাথে আছেন আজকের রাজকাহনে স্বাগত জানাই। শুরুই করতে চাই এটিএম সাইদুজ্জামানকে দিয়ে, তিনি ক্রীড়া সম্পাদক দৈনিক কালের কণ্ঠ। অনেক ধন্যবাদ, স্বাগত জানাই অনুষ্ঠানে। সাকিব আল হাসানকে অনেক হেটার্স আছে, সবাই আমরা গালি দেই, সবাই গালি দিয়েছি অনেকবার। তারপরে সাকিব আল হাসান যেভাবে বিদায় নিয়েছে, আমরা হয়তো বেশিরভাগ মানুষই সেটা মেনে নিতে পারিনি। সাকিব আল হাসানের যে বিদায় এবং সাম্প্রতিক যে সাকিব আল হাসানের প্রতি যে নির্দেশনা বা যে কথা সরকার থেকে বলা হয়েছে যে তার নিরাপত্তার বিষয়ে আসলে কোনো তারা দায়িত্ব নিতে পারছেন না, পুরো বিষয়টি একটা অভিজ্ঞ ক্রীড়া সাংবাদিক হিসেবে আপনি কেমন করে দেখেন? আপনি যে প্রথম কথা বললেন যে রাজনীতিতে সাকিব আসার পরে সমস্যাগুলো তৈরি হয়েছে কিনা, প্রবাবলি একটা পারসেপশন ডেফিনেটলি আছে, বিগত সরকারের যারাই ক্ষমতার বলয়ে ছিলেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, এটা একটা কারণ। বাট আমি সাকিবের দেশে আসতে চাওয়ার যে ইচ্ছার কথা তিনি বলেছেন, আমার কাছে মনে হয় যে এই ইচ্ছেটা পাবলিক ফোরামে এক্সপ্রেস না করে তিনি যদি বিসিবির মাধ্যমে সরকারের সঙ্গে যোগাযোগ করতেন, সেটা হয়তো আইনি দৃষ্টিকোণ থেকে অনেক বেশি স্মুথ হতো। বিকজ তিনি একটা প্ল্যাটফর্মে বলেছেন যে আমি সরকারের কাছে বা বিসিবির মাধ্যমে সরকারের কাছে সেই নিরাপত্তা চাই যে আমি দেশে গিয়ে আমি বিদায়ী টেস্ট খেলে আমি ফিরে যেতে চাই, দেশ থেকে বেরোর সেফ এক্সিট। তো আমার কাছে মনে হয় যে বিসিবি যেটা বলেছে যে বিসিবির সাকিবকে এই নিরাপত্তা দেওয়ার সুযোগ নেই, আসলেই সুযোগ নেই, বিসিবিতে একটি সংস্থা মাত্র। সরকারের পক্ষ থেকেও আইনি দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখেন যে কাউকে সেফ এক্সিটের প্রমিস করা ওপেনলি, এটা আসলে প্র্যাকটিক্যালি সম্ভব না। বাট সরকারের পক্ষ থেকে যে ভাইবটা দেওয়া হচ্ছে, অনেক উপদেষ্টাকে আমি বলতে শুনেছি যে বলা হচ্ছে শুধু সাকিবের ক্ষেত্রে না, যে কারো বিরুদ্ধে হত্যা মামলা হওয়া মানেই তাকে গ্রেফতার করার বিষয় না। বাট এখানে একটা প্রসঙ্গ আছে যে সাকিব দেশে এসে নিরাপদে তার পরিবারের কাছে আমেরিকায় ফিরে যেতে পারবেন কিনা। বাট আমার কাছে মনে হয় যে সরকার ওই জায়গায় আছে, সরকারি কোনো আইনি সংস্থা কেউ ডকুমেন্ট মানে লিখে দিবেন সাকিবকে যে আপনি আসেন দেশে এবং নিরাপদে ফিরে যান। আমার কাছে মনে হয় যে পুরো এই মামলা হয়েছে এবং সাকিব যেটা বলেছেন, এটার গ্রে এরিয়া হলো এটা যে আপনি এটা পাবলিকলি এই ডিজায়ার এক্সপ্রেস করতে পারেন না। এটা আমার কাছে মনে হয় যে খুব নিভৃতে বা নীরবে অন্য চ্যানেলে হতে পারতো যে এই অ্যাসুরেন্সটা। আর সরকারের জায়গা থেকে সরকার আসলে ওই জায়গায় নেই যে প্রকাশ্যে বলা যে সাকিব আল হাসান আসবেন, সাকিব আল হাসান এমন একটা চরিত্র আমাদের দেশের, সে যদি গোপনেও এই সমঝোতা করে আসতো সরকারের সাথে যে তাকে একটা এক্সিট দিবে, সেফ এক্সিট সরকার দিবে, যখন উনি চলে যেতেন
তখন তো এই আলোচনাটা হতোই, যদি গোপনে কথা হতো তারপরে উনি আমেরিকায় ফিরে গেলেন, তখন কি এই কথা হতো না যে একজন খুনের মামলা আসামি কেমন করে এক্সিট পাচ্ছে? তখন তো হতো। ডেফিনেটলি হতো। মানে আমার কাছে মনে হচ্ছে তখন আলোচনাটা আজকে যেই জায়গায় আছে, যে সাকিব প্রকাশ্যে চাচ্ছেন যে সেফ এক্সিট, এবং সরকার তার জায়গা থেকে যেটা বলার কথা, যে বলছেন যে পরোক্ষে বলছেন যে গ্রেফতারের হত্যা মামলা হওয়া মানেই গ্রেফতার হওয়া নয়। আমি একজন আইনজীবীর সঙ্গে কথা বলেছিলাম এই কেসটা আসার পরে, তিনি বলেছিলেন যে এখানে একটা সহজ উপায় আছে, তার জন্য সবচেয়ে সহজতম উপায় যেটা, যে সরকারের কোনো জায়গা নেই তাকে অ্যাসুরেন্স দেওয়ার প্রকাশ্যে, তিনি এসে উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করতে পারতেন, করে হয়তো সরকার যদি তার প্রতি তার যে ক্রিকেটে যে অবদান সেটা কনসিডার করে, বা হত্যা মামলা মানেই তো আপনার গ্রেপ্তার না, সরকারের পক্ষ থেকেই বলা হয়েছে, এটা একটা উপায় ছিল। বাট আমার কাছে মনে হয় খুব ডাইসি এই সিচুয়েশনটা সাকিবকে নিয়ে যেটা হচ্ছে। আমরাও চাই সাকিবের মতো বড় প্লেয়ার, বাংলাদেশের কোনো বড় প্লেয়ার কিন্তু সেই অর্থে ক্রিকেট মাঠ থেকে বিদায় নেননি বা নিতে পারেননি, ইদার ওয়ে আপনি যেটাই বলেন না কেন। আর সাকিব আল হাসানের কন্ট্রিবিউশন নিয়ে কথা হয়, আমার কাছে আমার প্রশ্ন যে আসলে আমি দেশের জন্য কি কন্ট্রিবিউট করেছি। সাকিব এরকম একটা কথা বলেছিলেন কানাডা একটা লিগের সময়, শুনতে খুব খারাপ শুনিয়েছে, যে আপনি দেশের জন্য কি করেছেন। আমার কাছে মনে হয় যে আমরা এই দেশের মানুষ, আমরা নিজেরা নিজেদের প্রশ্ন করি না যে আমরা দেশের জন্য কতটা করেছি, আমি প্রশ্ন করি যে আপনি দেশের জন্য কি করেছেন। মানে প্রশ্নটা আসলে হওয়া উচিত এরকম যে আমি দেশের জন্য কি করেছি। সাকিব আল হাসান কোনো কাপ জেতেননি, বাট বাংলাদেশের বিশ্বে বাংলাদেশের ক্রিকেট খুব ছোট একটা খেলা, খুব বেশি দেশ খেলে না, আমি সব কিছু এগ্রি করি, বাট সাকিব আল হাসান বাংলাদেশের এন্টিটিকে অনেক দূর নিয়ে গেছেন। এটা অস্বীকার করার, যদি আমি অস্বীকার করি তাহলে আমার মনে হয় যে আমি নিজের সঙ্গেই একটা প্রবঞ্চনা করছি। নিশ্চয়ই, এবং এই কথাটাই আসলে যারা ক্রিকেট প্রেমী আছে, আমি শুরুতে এই জন্য বলছিলাম আপনাকে যে অনেকে হয়তো অনেক ম্যাচেই সাকিব আল হাসানকে গালি দিয়েছে, কিন্তু ভালোবেসেছে তাকে তারা সবাই, এবং তার নিশ্চয়ই এই বিদায়টা সবার কাছে হয়তো একটা ভালো জায়গায় যায়নি। যদিও তিনি রাজনীতিতে যাওয়ার পরে একটা বিপক্ষ শক্তি তো দাঁড়িয়েই গেছে তার পক্ষে, তারা চাইতে পারেন যে এইভাবেই তার বিদায় হোক। আমি অনেক ধন্যবাদ, আরও আলোচনাতে নিশ্চয়ই আমি যেতে চাই, কিন্তু তার আগে একটা প্রসঙ্গ শুধু আপনার কাছে ছোট করে আমি জেনে তারপর আমি পরবর্তী অতিথির কাছে যাব। আপনার কি মনে হয় যে এই ঘটনা আসলে শুধু মানে রাজনীতি করেছে আওয়ামী লীগের হয়ে, এই কারণে তাকে এই অবস্থায় পড়তে হয়েছে, আপনার কি এটা মনে হয়? সাকিব আল হাসান যখন রাজনীতিতে আসেন 7 মাস হবে বোধহয়, বা 7 বা 8 মাস হবে, যদি আমি তার সাংসদ পদ চিন্তা করি, 6 মাস 6.5 মাসের মতো। এই সময় সিংহভাগ সময় তিনি দেশের বাইরে ছিলেন। সো তিনি একটা মানে রিমোট কন্ট্রোল দিয়ে খুন করে ফেলবেন, মানে আমি বিশ্বাস করি না। আমি তো পুরোটা আসলে জানি না সত্য মিথ্যা, আইন আদালত সেটা ঠিক করবেন, কিন্তু আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় যে তার চাইতে বরং তিনি একটি শেয়ার মার্কেটের একটি ঘটনায় তার বিরুদ্ধে অর্থদণ্ড হয়েছে। আমার কাছে মনে হয় যে যদি এটাকে রাজনীতিকরণের আমি একটা সম্ভাবনা দেখি, তার এই হত্যা মামলার চাইতে বরং তার আর্থিক ব্যবসায়ী সাকিবের বিরুদ্ধে যে অভিযোগগুলো অনেক পুরনো, কিন্তু আমরা সবাই কম বেশি জানি, সেই বিষয়গুলো সামনে এলে, হ্যাঁ, একটা হতে পারে যে গত সরকারের সময় সাকিবের এই বিষয়গুলোকে সরকারের বিভিন্ন সংস্থা খুব স্মার্টলি ধামাচাপা দিয়ে গেছেন। আমি সাকিবকে এক সেন্সে আনলাকি বলবো, ভিকটিম অফ সার্কামস্টেন্সেস। মানে ওই এমন একটা সময় ছিল, তিনি হয়তো প্রলুব্ধ হয়ে, বা আমি জানি না কী কারণে রাজনীতিতে গেছেন, এবং তিনি যে অন্যায়গুলো করেছেন ওই সময় অন্যায়গুলোকে সরকার মানে এক ধরনের সিলমোহর দিত, অনুমোদন দিত। সেই কারণে হয়তো মানে আমার মধ্যে অপরাধ প্রবণতা থাকলে আমি সেই অপরাধগুলো করতে থাকবো যদি আমাকে রাষ্ট্র সেই সুযোগটা করে দেয়। এবং এই জিনিসটাই সবার কাছে সাকিবের সম্পর্কে আছে, যে তার মধ্যে এক ধরনের লোভ কাজ করেছে, তার মধ্যে এক ধরনের ক্ষমতার স্থায়িত্ব কাঠামো দরকার ছিল, সেটা কাজ করেছে, যেটা মানুষ আসলে গ্রহণ করতে পারেনি। আমি একটু আসতে চাই এখন ইশতিয়াক আহমেদের কাছে, সাবেক ক্রিকেটার এবং বিশ্লেষক। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে আছেন। প্রসঙ্গটা রাজনীতি নিয়ে যখন উঠছিল, তখন যে সময় এই দেশে ছাত্র জনতার অভ্যুত্থানটা ঘটছিল, ওই সময়টা সাকিব আল হাসান কানাডাতে ছিলেন, এবং ওই সময় যখন আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়েই এক ধরনের পক্ষে বিপক্ষে মতামত গড়ে উঠছিল, ওই সময়টা সাকিব আল হাসানের তার পরিবারের সাথে ছবি পোস্ট থেকে শুরু করে তাকে এই বিষয়ে কোনো রকমের উত্তর না দেয়া, এটাই কি আসলে সবচেয়ে বড় এখন কারণ কিনা, তার বিরুদ্ধে ক্ষোভের কারণ কিনা? আপনার কি কিছু এই ধরনের মনে হয়? ধন্যবাদ। হ্যাঁ, সাকিবুল হাসান যে পর্যায়ে একজন স্টার, মেগাস্টার, সুপারস্টার যাই বলি না কেন, বাংলাদেশ থেকে এই ধরনের আসলে কোনো ক্ষেত্রেই আমরা আজ পর্যন্ত দেখি নেই
যে একজন ইন্ডিভিজুয়াল তার অর্জন আন্তর্জাতিক পর্যায়ে বলেন আর জাতীয় পর্যায়ে বলেন, আন্তর্জাতিক পর্যায়ে বলেন, এরকম অর্জন খুব কম। মুষ্টিমেয় হয়তো বা আমরা প্রফেসর ইউনুসকে বাদ দিয়ে যদি অন্য যদি ধরি, এরকম রেকগনিশন কে পেয়েছে? আমার তো জানা মতে আমি অন্তত দেখি না কাউকে। তো সেই অনুসারে আমার মনে হয় তার থেকে অনেক কিছু আশা করার ছিল। আমরা যারা ক্রিকেটার, যারা আমরা ক্রিকেট ভালোবাসি, যারা ক্রিকেট ফলো করি, ইয়েস উই আর প্রাউড দ্যাট আমাদের দেশ থেকে এরকম একজন বেরিয়েছে যার অ্যাবিলিটিস, যার সামর্থ্য, যার দক্ষতার কারণে বাংলাদেশের একটা আলাদাভাবে একটা পরিচয় পেয়েছে একটা ক্রিকেট। লাইক হি ইজ আ ব্র্যান্ড নেম ফর বাংলাদেশ ফার এস ক্রিকেট ইজ কনসার্ন। সে ব্যাপারে আমার মনে হয় কারো কোনো সন্দেহ নেই। যখন এই পর্যায়ে কেউ যখন পৌঁছায়, স্বাভাবিকভাবে অনেক আশা অনেক বেড়ে যায়, স্পেশালি দ্য ইউথ। তাদেরকে আমরা আইকন ধরি, তাদেরকে আমরা আইডল মানতে চাই। এবং একটা পর্যন্ত আমি মনে করি যে তার যখন শীর্ষে যখন পৌঁছে যায়, যখন সে আর্থিকভাবে অনেক সচ্ছল হওয়া শুরু করে, যখন বিনিয়োগ করা যখন শুরু করে, যখন যখন তার রিটার্নস পাওয়া শুরু করে, আস্তে 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 আমার মনে হয় ক্রিকেটটা তখন একটু সেকেন্ডারি। তখন ক্রিকেট ইজ নট হিজ টপ প্রায়োরিটি। তো ফর আ ইয়াং ম্যান লাইক হিম, আমি মনে করি যে সবচেয়ে বেশি আমি তাকে মনে করি হি ইজ আ ভেরি ইন্টেলিজেন্ট পারসন। দ্যাট ইজ ওয়াই সে অর্জন করতে পেরেছে খেলার দিক দিয়েও, ব্যবসায়িক ইয়ে দিয়েও। মানে তার বয়সের তুলনায় আমার মনে হয় যে আমরা খুব কম এরকম আমরা দেখি যে কিনা এত কম সময়ের মধ্যে এত আর্থিকভাবে এত তার সচ্ছলতা এবং অর্জন হয়েছে। আমার মনে হয় তখনই হি ইজ অনলি আ হিউম্যান। আমার মনে হয় অ্যাটিটিউড ওয়াইজও অনেক চেঞ্জ হওয়া শুরু করে। যে সাকিবকে একসময় আমরা খুব বিনয়ী সাকিব হিসাবে আমরা দেখেছি, জেনেছি। তাকে অনেকে তার ওই দিকটা অনেকে হয় না, একটা প্লেয়ারের কাছ থেকে আমরা কি আশা করি? মডেস্টি। আমরা বলি যে কোনো খেলোয়াড় যে কোনো পর্যায়ে যখন পৌঁছায়, উই অলওয়েজ বিলিভ দ্যাট টু বি মডেস্ট ইন ভিক্টরি অ্যান্ড টু বি গ্রেসিয়াস ইন ডিফিট। সাকিবের মধ্যে এই জিনিসটা ছিল। আমিও বিশাল একটা ভক্ত ছিলাম, অবভিয়াসলি যেটা আমি অ্যাজ আ সাপোর্টার, অ্যাজ আ ফলোয়ার, অ্যাজ আ ক্রিকেট লাভার, যেই ভক্তিটা তার প্রতি ছিল আমার প্রথম দিকে, আস্তে 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 সেটা হ্রাস পেল। কেন? তার মাঝে মধ্যে একটু অধ্যত আচরণ, একটু উগ্র। কোনো সময় তার ক্রিকেট অ্যাবিলিটিস নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে নাই, কিন্তু তার আচরণগত সংকটের জন্য আমরা আমাদের স্টার্স থেকে কিন্তু সেটাই আশা করব। এবং এখন এই পর্যায়ে এসে যে এবং তার নিজের অ্যাবিলিটিজের কারণে, নট দ্যাট যে কোনো ড্যাশিং পুশিং অর এনিথিং, আমাদের প্লেয়ার্সরা দরকার আমাদের প্লেয়ার্সরা অর্জন করে বিকজ অফ দেয়ার অ্যাবিলিটিস অন দ্য ফিল্ড, অ্যান্ড হি ওয়াজ ওয়ান সাচ প্লেয়ার। তো আমার মনে হয় যে স্বাভাবিকভাবে আমরা চেয়েছিলাম, সবাই আশা করেছিলাম যে সে তার ইতিটা টানবে এমনভাবে যাতে করে আমরা স্টেডিয়ামে উঠে তালি মারতে পারবো। এই বিদায় দিলাম একটা আমাদের স্টারকে, যেটা আমরা বাংলাদেশে আমরা কোনোদিন দেখিনি, সুযোগ হয়নি। তো সেই সুযোগটা আসতো। আমার মনে হয় আইল অ্যাগ্রি উইথ জামান ওই সেন্সে যে যদি এটাকে হি ওয়াজ ইন্টেলিজেন্ট। আমি বুঝলাম না যে ওয়াই ডিড হি অপ্ট ফর দ্যাট স্ট্র্যাটেজি। একটা হচ্ছে যে একটু বোকামি হয়েছে। তুমি দেশের নাগরিক, তোমাকে আসতে অনুমতি চাইতে হবে কেন? ওয়াই? হু উইল স্টপ ইউ? কিন্তু পরিস্থিতিটা কি রকম? আমি কি আমার নিরাপত্তা চাইতে পারবো না? যদি আমার মনে হয় গেলেই আমাকে গ্রেফতার করবে, তখন কি আমি চাইবো কিনা আগে? এটা এখানেই হচ্ছে গিয়ে এই যে অভ্যুত্থান হলো, ছাত্ররা যারা অনেকে জান দিয়েছে এখানে, আমরা একটা বিশাল চেঞ্জ দেখেছি। হোপফুলি ফর দ্য গুড। I'll wait for time to say that yes, this is the change we were wanting. চেঞ্জ হয়েছে, ফ্যান্টাস্টিক চেঞ্জ হয়েছে। এটা যেন আমরা রেজাল্ট
দেখব, আশা করি, আমার মনে হয় আমরা রেজাল্ট দেখব। তো যেখানে এই ছাত্ররা জান দিয়েছে সেখানে he was a witness, he was outside the country obviously, তার against যে একটা accusation, একটা allegation একেবারে এটা মানে প্রকাশনার কথা হ্যাঁ উচিত না, ছিল না আপনি মনে করেন? মর্ডার এটা হাউ he was not in the country। আচ্ছা, এই প্রসঙ্গে যেহেতু একই সাথে এটিএম সাইদুজ্জামানও একই কথা বলছিলেন, আমি সাবেক অধিনায়কের কাছে আসি। মোহাম্মদ আশরাফুল আমাদের সাথে আছেন, অনেক কৃতজ্ঞতা, আপনি সময় দিয়েছেন। একজন খেলোয়াড় আপনি, সাকিবের কাছাকাছি খেলেছেন, সতীর্থ ছিল, এবং যে পরিস্থিতিতে যে পরিস্থিতিতে সাকিব এই জায়গায় সে দাঁড়িয়েছে এবং আমাদের দেশের যে অবস্থা, আপনার অনুভূতিটা আমি প্রথমে জানতে চাই যে আসলে এটা কি ঠিক হলো কিনা। না, ডেফিনেটলি আপনার সাকিবের ইন্টারভিউগুলো যদি আপনি শোনেন, আর কি লাস্ট কিছুদিন আগে ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে যে একটা ইন্টারভিউ দিয়েছেন একটা টিভি চ্যানেলে, তারপর আরেকটা ইন্টারভিউ দিয়েছেন যে সে আসলে আগে জাস্ট একটাই ছিল যে ক্রিকেট তার ফোকাস। যখনই সে নিষেধাজ্ঞায় গিয়েছিলেন 6 মাসের জন্য, হাতুরা সিং যখন এসেছিল, তারপর থেকে সে ডিফারেন্ট চিন্তা করেছেন যে না, শুধু এই দেশে এক লাইনে থাকলে হবে না, তার ডিফারেন্ট চিন্তা করতে হবে। তারপর থেকে সে কিন্তু আসলে শুধু ক্রিকেটই খেলবো এরকম না, সব জায়গায় সে ইনভলভ হওয়ার চেষ্টা করেছেন। যে জিনিসটা আসলে অ্যাজ এ ক্রিকেটার আমি মনে করি যে আসলে প্রয়োজন ছিল না। এটার জন্য আমি মনে করি যে আপনার মাশরাফিও একটা দায় আমি দিব, কারণ যে উনি পথ দেখিয়েছেন ওই সময় 2019 ওয়ার্ল্ড কাপের আগে, তাকে আবার ওই একই পার্টির ইলেকশন করে। তো সেই জায়গায় সাকিব চিন্তা করেছেন যেহেতু মাশরাফি ভাই হতে পেরেছেন, আমি কেন না, আমার কাছে যেটা মনে হচ্ছে। কিন্তু প্রয়োজন ছিল না, কারণ যেটা ইস্তিয়াক ভাই বলছেন বা সাইদ ভাই বলছেন যে আসলে আমাদের ক্রিকেট, বাংলাদেশটাকে কিন্তু ক্রিকেটের জন্য যদি বলেন 1 নাম্বার ব্র্যান্ড অ্যাম্বাসেডার ডেফিনেটলি। 18 বছর ধরে আপনার একই পজিশন, 1 নাম্বার পজিশন ধরে রাখা বাংলাদেশের মতন একটা দেশের একটা টিম অসাধারণ পারফরমেন্স করেছেন। কিন্তু এই জায়গাগুলোতে না গেলে ভালো হতো, কিন্তু এটা তার চয়েস। কারণ তার ইন্টারভিউতে যদি শোনেন, যে প্রত্যেকটা ইন্টারভিউ যদি দেখেন 2023 ওয়ার্ল্ড কাপে যে জিনিসগুলো সে বলেছেন আর কি যাওয়ার আগে, সবগুলোই কিন্তু আল্লাহ তাকে ওই পরের দিন থেকেই প্রত্যেকটা ওয়ার্ড যে সে বলেছেন সবগুলো তার মধ্যে দিয়েছেন। যে ইনজুর্ড হয়ে খেলা ঠিক না, ইনজুর্ড সে। আপনার লাস্ট 1 বছর যদি তার পারফরমেন্স দেখেন আর কি, ও আমরা যে তার রোল মডেল অ্যাজ এ ক্রিকেটার, আমি যেহেতু ক্রিকেটটা প্রচুর ফলো করি, আমার কাছে খুব খারাপ লাগে যখন সে একটা ব্যাটসম্যান স্ট্রাগল করে খেলছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট বা ডোমেস্টিকেও যদি আপনি দেখেন যে বিপিএলে কিন্তু কিছু কিছু ম্যাচ সে ব্যাটিংই নামেনি, 11 নম্বরের জন্য ওয়েট করেছেন। তার মানে সে স্ট্রাগল করছেন, কিন্তু সে খেলে গিয়েছেন। এবং আমাদের ম্যানেজমেন্ট যারা নিচ্ছেন তারাও ওই সাহসটা পাচ্ছেন না যে তাকে বাদ দিয়ে। বাংলাদেশ টিমও সেম, যে তাকে ওই সাহসটা পাচ্ছেন না। তো এই জায়গাতে খারাপ লাগছে, কিন্তু তার এইভাবে এক্সিট হবে এটা আসলে আমরা আশা করি না কেউ। এবং যে পরিস্থিতিতে আপনি যেটা বলছেন যে 18 বছর যাবত একটা দেশের টপ প্লেয়ার হিসাবে তার খেলা, বিশ্বজুড়ে সেটা পরিচিত হওয়া, এবং আমরা যে রাজনীতির কথা বলছি ধাপে ধাপে, ভাইয়া বলছিলেন যে তার এরকম উদ্ধত হয়ে ওঠা, সেটা ধাপে ধাপে ঘটেছে। কিন্তু একজন খেলোয়াড় সাকিব হাসানের যে শ্রদ্ধাটা পাওয়ার কথা, তার যে অবস্থানটা থাকার কথা একটা দেশে, রাজনীতি ঘিরে তার অবস্থান হয়তো 2-3 বছর বা কিছু, তাতে কি আসলে আপনি মনে করেন যে পুরো তার খেলোয়াড়ি জীবনের যে অবদান এই দেশ সেটা অস্বীকার করতে পারে কি না? দেশ তো আমি শিওর যে অস্বীকার করছেন না, কেউ তো বলে নাই, সেই নিজে থেকে বলছে যে আর আসতে পারবো না, সেটাই। কিন্তু দেশে এসে যে তার শেষ ম্যাচটা খেলার কথা ছিল সেটার অনুমতি যে শেষ পর্যন্ত হলো না, এবং এক ধরনের অনিশ্চয়তার কারণে চলে গেলেন, শেষ হয়ে যায়নি আপাতত মনে হচ্ছে। কিন্তু যে পরিস্থিতিতে আসলে আপনার কি মনে হয় এই পরিস্থিতিটার সমাধান আসলে কি সুন্দরভাবে হতো কিনা, সম্ভব ছিল কিনা? আসলে যদি নিজের থেকে যদি আপনি মনে করেন ভুল, যেমন আমি ভুল করেছি, আমি স্বীকার করেছি, এরকম যদি আপনি স্বীকার করেন, তাহলে আমি শিওর যে বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে। নিশ্চয়ই।
ভুল যেটা সেটা স্বীকার করলে অবশ্যই বাংলাদেশের মানুষ সেটা সহজেই মেনে নেয় এবং সেটা গ্রহণ করে এবং সেই ভুলের ক্ষমাও বাংলাদেশের মানুষের কাছ থেকে আসে। সেটা আসলে সাকিব আল হাসান মনে করেন কিনা যে তার ভুল হয়েছে সেটাও একটা বড় কিন্তু প্রশ্ন রয়ে যায়। এবং রাজনীতি করা শুধু সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজার কথাই আমরা জানি না, এর আগেও বাংলাদেশের খেলোয়াড়রা রাজনীতি করেছেন, বিশ্বের খেলোয়াড়রা রাজনীতি করেছেন। বাংলাদেশের রাজনীতিই কুলুষিত কিনা আমরা তা জানতে বিরতির পর ফিরব। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। বিরতির আগে বলে যাচ্ছিলাম আমরা যে মোহাম্মদ আশরাফুল সাবেক অধিনায়ক বলছিলেন যে সাকিব ক্ষমা চাইলে নিশ্চয়ই এই দেশের মানুষ তাকে সাদরে গ্রহণ করবে, কিন্তু সাকিব আসলে কখনো ক্ষমা চেয়েছেন কিনা প্রশ্ন সবসময়ের জন্য সেটা রয়ে যায়। এবং তার সেই আচরণগত এবং পরবর্তীতে রাজনীতিতে তার সম্পৃক্ততা আমাদের রাজনীতিতেও প্রতিহিংসা পরায়ণতার কারণেও তার এই অবস্থা হয়েছে কিনা আমরা এই পর্বে সেই আলোচনাতে আছি। এবং এটিএম সাইদুজ্জামান আমাদের সাথে আছেন, ক্রীড়া সম্পাদক দৈনিক কালের কণ্ঠ। ক্ষমা চাইবে কিনা সাকিব? সাকিব যদি ক্ষমা চান আমি অবাক হব। তিনি চাইতে পারেন, পরিবর্তিত পরিস্থিতিতে তিনি চাইতে পারেন, বাট আমি পার্সোনালি আমি তাকে তো তার কেরিয়ারের শুরু থেকেই জানি, শুরু থেকে না, আমি 19 ওয়ার্ল্ড কাপ 2004 থেকে চিনি। আমার কাছে মনে হয় না তিনি মানে সরি বলবেন। এই জন্য আমি বলছি যে তিনি যদি ক্ষমা চান আমি সেটা অবাক হব। আর সাকিবের কিছু ইনসিডেন্টের কারণে আমি বলছি যে অনেকগুলো, যেটা ইশতিয়াক ভাই বললেন, আশরাফুল বললেন যে তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, আপনিও বলছিলেন দর্শক সঙ্গে সমস্যা, সাংবাদিক হিসেবে আমার সঙ্গেও তার মাঠে সমস্যা, আমার সঙ্গেও তার কিছু সমস্যা ছিল। বাট আমি কখনো মাঠের বাইরে অন্য কোথাও যখনই দেখা হয়েছে কখনো মনে হয়নি যে আমার একটি নেগেটিভ রিপোর্টের কারণে হি ওয়াজ এফেক্টেড। মানে দেখা হলে আগে যেরকম দেখা হলে কথা হতো সৌহার্দ্যপূর্ণ, সেরকমই ছিল। সো এই জন্য আমার মনে হয় যে ওর ক্যারেক্টারটা ডিফারেন্ট, প্রবাবলি আমরা তাকে রিড করতে পারিনি। মানে সাধারণ মানুষ তাকে যেভাবে দেখেন, হি ইজ ডিফারেন্ট টাইপ অফ ক্যারেক্টার। আমার কাছে আমি সবসময় একটা কথা বলি যে বাংলাদেশে বাকি ক্রিকেটারদের ইনক্লুডিং আশরাফুল, যদি সাকিবের যে মেন্টাল স্ট্রেংথ এটা কোত্থেকে তিনি আহরণ করেছেন আমি জানি না, আমার কাছে আনলাইক বাংলাদেশি মনে হয় যে যে কোনো পরিস্থিতিতে, আপনি যদি একটা ছোট্ট এক্সাম্পল দিই, 2019 বিশ্বকাপে হি স্কোর্ড 619 রান, টপ পারফরমেন্স, মানে বাংলাদেশের ইতিহাসে এরকম কারো পারফরমেন্স নেই, ওই সময়টায় কিন্তু আইসিসির অ্যান্টি কারাপশন ইউনিট তাকে জেরা করছিল। মানে তিনি জানতেন বিশ্বকাপের পরপরই নিষিদ্ধ হতে যাচ্ছেন। সো দেশের টপ স্টার দেশে ফিরেই ম্যাচ জুয়ারির সঙ্গে যোগাযোগ নিষিদ্ধ হবেন, এই প্রেশারের মধ্যে যিনি 619 রান করতে পারেন ম্যাচের পর ম্যাচ, এবং এর আগে তিনি আইপিএলে গিয়েছিলেন, আইপিএল থেকে সরাসরি আয়ারল্যান্ডে জয়েন করলেন, মানে আমি ওই ট্যুরটা কভার করেছিলাম আর কি। আমি তাকে দেখে অবাক, দেখে মনে হচ্ছিল যে 16 বছরের সাকিব, মানে হি প্রিপেয়ার্ড হিমসেলফ দ্যাট ওয়েল যে আমাদেরকে বললেন যে আমি একটা কিক ফিল করছি। সো কিকটা কিসের আসলে উনি এক্সপ্লেইন করেননি। ওয়ার্ল্ড কাপের পরে বুঝতে পারলাম যে হি ওয়ান্টেড টু প্রুভ যে তার অর্থটা কী। ওয়ার্ল্ড কাপের পরপরই একটা প্লেয়ার্স মুভমেন্ট হলো, সেটা তিনি লিড করলেন। সেই মুভমেন্টটাও কিন্তু অদ্ভুত, মানে সাকিবের প্রভাবটা আমি বলছি যে তিনি দুদিনের মধ্যে এমন একটা মুভমেন্ট করলেন যেটা বাংলাদেশের ক্রিকেটে অনেক মুভমেন্ট হয়েছে প্লেয়ারদের, এই লেভেলের হয়নি। তাতে হলো কি মানুষের একটা পারসেপশন দাঁড় করালো, সাধারণ মানুষ মনে করলেন যে সাকিব যেহেতু মুভমেন্টটা লিড করেছেন এই কারণেই বিসিবি আইসিসিকে ইনফ্লুয়েন্স করে এরকম একটা ভার্ডিক্ট নিয়েছেন, হুইচ ইজ ভেরি রং, আনফেয়ার টু বিসিবি। তো আমার কাছে মনে হয় যে সাকিবের ওই ক্যারেক্টারের কথা বলছি যে আমি বাংলাদেশে আমি আমার কর্মক্ষেত্রের কারণ, মানে কর্মপরিধির কারণে অনেক মানুষের সঙ্গে আমার মেশার সুযোগ হয়েছে। আমি সাকিব আল হাসানের মতো একজন ক্যারেক্টার পাইনি যে মেন্টালি এত স্ট্রং। সাকিবের এই মেন্টাল স্ট্রেংথটা যদি বাংলাদেশের আরও 10 জন বা 5 জন বা 2 জন ক্রিকেটারেরও থাকতো, আমি শিওর, যেটা নিয়ে আমরা বলি বাংলাদেশ ন্যাশনাল টিম কিছু জেতেনি, কিছু না কিছু জিতত নিশ্চয়ই। এবং যে প্রসঙ্গে আসলে মোহাম্মদ আশরাফুল এই কথাটা বলছিলেন যে হ্যাঁ, বাংলাদেশের মানুষ ক্ষমা চাইলে সবাইকে খুবই সাদরে গ্রহণ করে, যেহেতু সাকিব আল হাসান সম্পর্কে একটা ভালোবাসা সবারই আছে। কিন্তু ক্ষমাটা ঠিক কী কারণে? তার আগের যত আচরণ ছিল উনি কখনো ক্ষমা চাননি, এটা তো আমরা সবাই জানি। এখনকার ক্ষমাটা কী কারণে? যে এই আন্দোলনে উনি সমর্থন যোগাননি, উনি রাজনীতি করেছেন একটা দলের, যে দলটি ভীষণ রকমের ফ্যাসিবাদী আচরণ করেছে, 16 বছর তারা জোর করে থেকেছে, এই কারণে খেলা ছেড়ে রাজনীতি করেছেন, এই কারণে, মানে কি কারণে তার ক্ষমাটা চাইতে হবে? দেখেন, আসলে আমরা সাধারণ মানুষ বা সবাই যেটা বলছে, ইস্তেক যেটা বলছিল যে সে ইয়াংদের একটা রোল মডেল, সে একটা স্ট্যাটাস হয়তো বা দিতে
দিলে ভালো হতো। কিন্তু আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি মাশরাফি এবং সাকিব যেই পজিশনে ছিল ওই জায়গা থেকে তারা ওই জিনিসটা করতে পারে না। হ্যাঁ, এটা স্বাভাবিক। কিন্তু মাশরাফি দেখেন ঠিক সুন্দর মতন, কিন্তু যখনই এই গভর্নমেন্ট চেঞ্জ হলো সুন্দর মতন একটা পার্সোনালি ভাবে সে কিন্তু সুন্দর মতো একটা ইন্টারভিউ দিয়েছেন। সেই জায়গায় কিন্তু 50-50 এখন তার গ্রহণযোগ্যতা চলে এসেছে আমার কাছে মনে হয়। সাকিবও সেম বিষয়টা নিয়ে হয়তোবা বললে আমার মনে হয় যে ঘটনা অনেকখানি সহজ হতো। হয়তো রাজনীতিতে গিয়েছেন সেই ভুল হয়েছে এটা না বললে, যদি সে বলতো হ্যাঁ আমি করা উচিত ছিল, এই ধরনের কিছু বললে আমার মনে হয় যে যেহেতু আমাদের দেশটা আপনি দেখেন আমরা সবাই চাচ্ছি যে সে না খেলুক, আবার যখনই সে বলেছে রিটায়ার করেছে এখন কেন আসতে পারতেছে না, তো আমাদের দেশটা আসলে ক্রেজি একটা দেশ। তো এই জায়গায় আমার মনে হয় যে সে ইস্তিয়াক ভাই যে বললো যে সে অনেক স্মার্টলি যদি একটা কিছু করে তাহলে আমার মনে হয় যে সে গ্রহণযোগ্যতাটা পাবে, এখানে আবার গ্রহণযোগ্যতা পাবে। আমি ইশতিয়াক আহমেদের কাছে যেতে চাই যে ওই প্রশ্নটাই আসলে যে আমরা এর আগেও তো বিশ্বব্যাপী আমরা ইমরান খানকেও দেখি, সোনাজ জয়সূরিয়াকেও দেখেছি, আমরা অনেকেই দেখি সবাই কিন্তু রিটায়ার করে। কিন্তু জয়সূরিয়া বোধহয় ছিলেন যিনি খেলার সময়কালেও তিনি নির্বাচিত হয়েছিলেন এবং তিনি মন্ত্রীও হয়েছিলেন শ্রীলঙ্কার। শুধু উনি একা ছিল আর সবাই রিটায়ার করার পরেই করেছেন। রাজনীতি করাটা কি আসলে বন্ধ করে দেওয়া উচিত? আমি আসবো, আমি একটু শুনে আবার মোহাম্মদ আশরাফুল কাছে, মানে ক্রিকেটারদের ক্ষেত্রে এরকম কোনো নিয়ম কানুন থাকা উচিত কিনা যে আমি তো চলমান অবস্থায় আসলে কেউ রাজনীতিতে অংশ নিতে পারবে না বা কিছু, আপনার কি তা মনে হয়? ভালো হয় আমার মনে হয়। রাজনীতি দেখেন সবার একটা গোল থাকতেই পারে। সাকিব, মাশরাফি কিংবা অনেকের রাজনীতিতে জয়েন করবে কিংবা রাজনীতিবিদ হবে, এটা নিজ নিজ স্বাধীনতার জায়গা। হ্যাঁ, অ্যাবসলিউটলি। আমার মনে হয় এখান থেকে কাউকে বাধা দেওয়াটা ঠিক না, বাট ক্রিকেট বোর্ড হয়তো একটা কন্ডিশন দিতে পারে কন্ট্রাক্টে যে while you are serving the national team you are not allowed to join politics or anything like that. তো এটা আমার মনে হয় এখন যেহেতু আমরা দেখছি যে একটা প্লেয়ার, আর এখানে কি তারা তো জয়েন করেছে, তারা প্রলুব্ধ হয়েছে, তাদেরকে কিন্তু আমন্ত্রণ করে কিন্তু নেওয়া হয়েছে। হ্যাঁ, তারা সে রেজিস্ট করতে পারেনি টেম্পটেশন। এবং আজকে যেহেতু খারাপ খেলেছে কিংবা যতটুকু তার খেলা উচিত ভালো খেলতে পারেনি বলেই কিন্তু ক্রিটিসাইজ আরও বেশি হয়েছে। খেলার পারফরমেন্স যদি মাঠে ভালো থাকতো আমার মনে হয় যে রাজনীতি ভালো কি খারাপ এটা নিয়ে এত সমালোচনা হতো না। বিকজ হি ফেইলড অ্যাজ ইন হিজ প্রাইম রেসপন্সিবিলিটি, সেই জন্য সমালোচিত বেশি হচ্ছে, আরও বেশি হয়েছে বিকজ এইরকম একটা সময় যেখানে আগে বললাম যেখানে জান দিয়েছে ছেলেরা, এত বিশাল একটা পরিবর্তন, একটা অ্যাজ এফ মানে ইটস এ নিউ বাংলাদেশ, হিউজ চেঞ্জ। তো সেখানে এরকম একজন পার্সোনালিটির কাছ থেকে তো স্বাভাবিকভাবে একটা তো রেসপন্স আসে। সে বিদেশে খেলছে, তার ফেসবুকে তার ফ্যামিলি নিয়ে খেলা দেখছে, এনজয় করছে, ইউনো, তো এইটা সেখানে সে যদি একটু সমর্থন, সে যদি তার কথাবার্তায় যদি তার সমর্থন আছে, তার এই যেটা হচ্ছে ওর মতো আমরা বললেই কি না বললেই কি, সাধারণ লোক বললেই সাকিব আল হাসান ব্যাপার, তো সেই বোধ শক্তিতে তার ছিল না। এবং সেটাই আমার মনে হয় যে আই ডোন্ট থিঙ্ক দ্যাট হি উইল, আই মিন আই থিঙ্ক হি নোজ বেটার, সাকিবকে ভালো চিনি, বাট আমরা যতটুকুই চিনি, যতটুকু ফলো করে তার যে চেঞ্জেস আমরা দেখেছি ওভার দ্য ইয়ার্স, আমিও মনে করি না যে তার মধ্যে সেই বিনয়টুক আছে। একটা মানুষের মধ্যে আমরা আশা করতেই পারি এত অর্জনের পরে একটু তো বিনয় হবা, সেই জিনিসটা নাই তার মধ্যে। মোহাম্মদ আশরাফুল কাছে ছোট্ট করে শুধু ওইটাই জানতে চাই যে আসলে খেলোয়াড়রা রাজনীতি করবেন কি না, এই প্রশ্নটাই এখন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। যদিও রাজনীতি করা তো সবারই আসলে অধিকার, আমি চাইলে রাজনীতি করতে পারবো না, এবং রাজনীতি করলে শুধু দলটা পরিবর্তিত হলেই আমি এমন অবস্থা খারাপ হয়ে যাবে, ব্যাপারটা কি সেই পর্যন্ত আশাটা আপনারা সমর্থন করেন কিনা? না, এটা তো যার যার ব্যক্তিগত বিষয়, কিন্তু যেটা ইস্তিয়াক ভাই বললেন যে আমাদের ক্রিকেট বোর্ডে এই ধরনের একটা নিয়ম হওয়া উচিত যে আপনি যখন বাংলাদেশ টিমে খেলবেন তখন আসলে রাজনীতিতে না আসাটাই বেটার। কারণ আপনি যদি দেখেন মাশরাফি যখন 2018-তে হলেন, তারপরে 2019 ওয়ার্ল্ড কাপে খেলতে গেলেন, 9 ম্যাচে সে 1 উইকেট পেয়েছেন। পরের সিরিজে অন্য কোনো দেশে হলে অটোমেটিক সে হয়তোবা রেস্ট থাকতো, কিন্তু সিলেক্টররা তাকে ড্রপই দেওয়ার সাহস পায় না।
বিকজ অফ সে একটা MP এমপি। তো এই জিনিসগুলা আমার মনে হয় যে আর কি আপনার একটা প্রফেশন থেকে আরেকটা প্রফেশনে যখন আসেন তখন আসলে যারা কাজ করেন ওরা ঠিক মতন কাজ করতে পারে না আমার মনে মানে হয়। অন্তত প্রফেশনের চলমান অবস্থায় না যাওয়াই ভালো, না যাওয়াটাই বেটার আপনার কাছে সেটা মনে হয় ফিউচারে। নিশ্চয়ই। তারপরেও ক্রিকেট বাংলাদেশের একদম অন্তরে থাকা একটা খেলা, সেই অন্তরে থাকা খেলার অন্তরে ছিলেন সাকিব আল হাসান। তার ভবিষ্যতে আসলে কি হতে যাচ্ছে আমি শেষ মুহূর্তে বিরতি পর্দা দেখাচ্ছিলাম। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সাকিব আল হাসানের অনেক বক্তব্য আমরা শুনছিলাম, কথাও শুনছিলাম, এবং সাকিব আল হাসান যেহেতু আমাদের দেশের অংশ এবং ক্রিকেটের অংশ ছিল, এবং যেভাবে সাকিব আল হাসানের বিদায়টা হচ্ছে আসলে হতে যাচ্ছে সেটি আমাদের দেশের জন্য খেলার জন্য একটু ক্ষতিকর প্রভাব পড়বে কিনা। আমার কাছে মনে হয় যে আমাদের তো কোনো এক্সাম্পল নেই। যদি আমি ফর্মার ক্রিকেটার, এখানে আশরাফুল আছেন, ইশতিয়াক ভাই আছেন, আরও অনেক টপ ক্রিকেটার, মাশরাফি, তামিম ইকবাল, আমরা কাউকে কিন্তু তামিমুল এখনো বিদায় বলেননি, বাট আমরা কাউকে বিদায় নিতে দেখিনি। মানে আমাদের ক্রিকেটের যেটুকুই অর্জন আমি বলবো যে এর পেছনে সাকিব আল হাসান নামটা অনেক বড়। মানে বাংলাদেশ দল কোনো ট্রফি জেতেনি, বাট সাকিব আল হাসান একটা অদৃশ্য একটা ট্রফি জিতেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, বিশ্বের বিভিন্ন প্রান্তে। তো তার বিদায়টা যদি দেশের মাটিতে হতো, মানে এটা আমার মনে হয় যে খুবই মানে একটা আমি বলবো যে খুব সুন্দর একটা দৃশ্য হতো। বাট বর্তমান প্রেক্ষাপটে আসলে প্রেক্ষাপটটা এখন কিন্তু শুধু ক্রিকেট মাঠ না। এখান থেকে যেহেতু তিনি রাজনীতিতে গেছেন, তিনি বাণিজ্যের জগতে পা রেখেছেন, অনেকগুলো ইস্যুজ আছে, এবং ইয়াং সেন্টিমেন্ট, তরুণদের সেন্টিমেন্ট কিন্তু দ্বিধাবিভক্ত। এক পক্ষ খুবই চাচ্ছেন যে সাকিব দেশে আসুক, আরেক পক্ষ চাচ্ছেন দেশে না আসুক। বাট আমার কাছে মনে হয় যে তাকে বিদায় দিতে পারলে খুব ভালো, কিন্তু ওই যে শর্তের জায়গাটা, এই জায়গাটা আমি সাকিবের অনেক অ্যান্টিক্সের অনেক বড় ক্রিটিক, বাট ক্রিকেটার সাকিব এবং স্টিলস মানে যে ও যে স্টাবর্ননেস, এটার আমি ক্রিটিকও আবার অসম্ভব বড় ফ্যানও। সেই জায়গা থেকে আমার মনে হয় যে যেটা বললাম যে সাকিব সরি বলবেন কিনা বললে আমি অবাক হব, কিন্তু ওই জায়গাটায়, রাষ্ট্রের ওই জায়গাটায় যে সাকিবকে ছাড়পত্র দেয়া যে তুমি এসে খেলে চলে যাও, আমরা কিছু বলবো না, রাষ্ট্র ওই জায়গাটায় নেই। আমি এই জায়গাটায় আমার কাছে আমি একদম ক্লিয়ার যে রাষ্ট্র যদি তাকে আসতে দেয়, আসতে তো দিবেই নিশ্চয়ই, যদি যেতে দেয় আই হ্যাভ নো ইস্যুস। আমি চাই সাকিব বাংলাদেশ থেকে বিদায় নিক, বাট রাষ্ট্র প্রকাশ্যে বলবে যে তিনি এসে খেলে চলে যেতে পারবেন, মানে আমার কাছে মনে হয়, আমি আইনি দৃষ্টিকোণ থেকে আমার কাছে মনে হয় এটা খুব ভালো এক্সাম্পল বোধহয় সেট করবে না। যদিও অনেক নেতাকে আমরা পগার পার হতে দেখেছি এর মধ্যে, এবং কোনোভাবে সেই খবরও মানে সেই ব্যাখ্যাটাও রাষ্ট্রের কাছে এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না, কেমন করে এত বড় বড় মানুষ চলে গেল। সব কিছুরই ফাঁকফুকর থাকে যদি ইচ্ছা থাকে, বা দুই পক্ষেরই একটা সমর্থনের জায়গা থাকে। আমরা ইশতিয়াক আহমেদের কাছে জানতে চাই, সাকিব আল হাসানের তো যাওয়ার কথাই, কিন্তু অফিসিয়ালি সাকিব আল হাসানের বয়স 37, এবং তিনি কি আরও খেলতে পারতেন কিনা, তিনি কি বাংলাদেশের ক্রিকেটকে আরও কিছু দেওয়ার ছিল কিনা, এই ঘটনা না হলে বাংলাদেশ আরও কিছু পেত কিনা তার কাছ থেকে। আমার মনে হয় প্লেয়ার হিসাবে হয়তো বা এক আধটা বছর খেললেও খেলতে পারতো, তার ফিটনেসটা যদি সে বজায় রাখতে পারতো। বাট আমার মনে হয় যে এমনিতেই সময় এসছে যে তাকে বিদায় নেওয়ার মতো, এবং ইন আ ডিগনিফাইড ওয়ে, ইন আ রেসপেক্টফুল ওয়ে সে নিজেই সিদ্ধান্তটা নিয়েছে। অবশ্য সিদ্ধান্ত নেওয়ার পিছনেও কিছু কারণ ছিল, কিন্তু সে বুঝতে পারছিল যে বেশি দিন এমনি কন্টিনিউ করতে পারবে না, কারণ সে যেভাবে ডিকটেট করে দাপটে খেলে গেছে এবং অনেক কিছু করার পরেও তাকে কোনো শাস্তি পায়নি আজ পর্যন্ত। আমার সবচেয়ে বড় আফসোস লাগে এখানেই যে তার অন্যায়ের কিন্তু কোনো শেষ নাই। ওয়ান অফ উইচ আজকে না বলে পারছি না, যে আমরা ক্রিকেট মাঠে তাকে দেখেছি স্টাম্প তুলে লাথি মেরে আম্পায়ারকে, এরকম আমার মনে হয় নজিরবিহীন। আমরা ক্রিকেট খেলায় আজ পর্যন্ত এরকম দেখিনি। আই এম সারপ্রাইজ দ্যাট all of us we have still so much of respect for this player just because আমি ভালো খেলেছি সেটাই কি সব? আমার মনে হয় আমাদের এই বাংলাদেশ থেকে এই পর্যায়ে খেলতে পারে প্রথম আমরা দেখেছি একটা Ashraful was the first one to show to the world that we have talent, we can play of that level. সাকিবের তো অনেক পরেই এসছে,
আমার মনে হয় যে কোনো প্লেয়ারকে আমি এরকম আচরণ করতে আমরা দেখি না। নিশ্চয়ই, তার মানে দিনের পর দিন যা কিছু তিনি ঘটেছেন তার একটা ব্যাখ্যা, তার একটা শাস্তি তো আছে। ইনএক্সকিউজ। আমার মনে হয় অন্য দেশে যদি এটা সে পার পেত না, আমাদের ক্রিকেট বোর্ড এবং সবাই জানতো দ্যাট প্রধানমন্ত্রীর সাথে তার ডাইরেক্ট ফোন আলাপ, তাকে কে শাস্তি দেবে আমাকে বলেন? সেটা আসলে দেখবে, হ্যাঁ, যে জিনিসটা হয়েছে ওই সময় আসলে ক্রিকেটটাও খুব খারাপভাবে চলতো, আর আম্পায়ারিং বলেন সবকিছু, সেই সিস্টেমটাকে সে লাথি দিয়েছিলেন, কিন্তু সে এটা পারে না করতে ডেফিনেটলি। এই জায়গায় যদি অন্য কোনো একটা ক্রিকেটার হতো, সে লাইফ ব্যান্ড হতো ডেফিনেটলি, কিন্তু যা সাকিব আল হাসান বলেই হয়নি। ওইটা তো একটা ছিল ডেফিনেটলি, ওইটা ক্রিকেট বোর্ডেরও সমস্যা ছিল বলেই তারা এই শাস্তিটা দিতে পারেনি। আমাদের অনেকবারই শাস্তির বিষয়ে সবাই সোচ্চার হয়েছে, কিন্তু কোনোবারই আমরা সাকিব আল হাসানকে সেটা আমরা করতে দেখিনি। এবং যে পর্যায়ে আসলে এখন এই পর্যায়ে আমাদের কাছে যে স্ট্যাটাসে সাকিব আল হাসান আছেন, বলা হয়ে থাকে যে সকল স্পন্সর বা ক্রিকেটের সাথে তো ভীষণ একটা অর্থনীতি জড়িত বাংলাদেশের ক্রিকেটের সমস্ত কিছুর সাথে, এবং সাকিব আল হাসান একটা ফেস, সেটা ছাড়া বাংলাদেশের ক্রিকেট দাঁড়ানো বা করা, বিশ্বমাঠ কাঁপানো, এটা আসলে কোনো অসুবিধার জায়গা পড়বে কিনা? না, দেখেন, ক্রিকেটার একজন চলে যাবে, আবার আরেকজন আসবে, এটা তো কোনো সমস্যা না। হয়তো কিছুদিন আপনি হয়তো স্ট্রাগল করবেন, কিন্তু ডেফিনেটলি একজন দিয়ে তো আসলে ক্রিকেট হয় না। খেলে তো 11 জন খেলে, আরও আপনাদের স্ট্রাকচারটা কেমন। আমাদের দেখেন লাস্ট 15 বছরে আসলে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের যেই জায়গা যাওয়া উচিত ছিল, আমাদের ক্রিকেটটা সেই জায়গায় যেতে পারেনি। একই লোক সিলেক্টর ছিলেন 12 বছর, একই লোক বোর্ড প্রেসিডেন্ট ছিলেন। যেভাবে যাওয়া উচিত ছিল, যেভাবে আমরা শুনছি যে আমাদের 900 কোটি টাকা আছে, কিন্তু আমাদের কোনো স্ট্রাকচারই তৈরি হয়নি। আপনি যদি দেখেন যে ঢাকা শহরে আমরা যারা ফার্স্ট ক্লাস ক্রিকেটার আছে, যারা ঢাকা মেট্রো বা ঢাকা ডিভিশনে খেলে, তাদের রেনি সিজনের কোনো প্র্যাকটিসের সুযোগ সুবিধা নেই, কোনো ইনডোর নেই। তো সেইভাবে কিন্তু কোনো আগায় নেই যে সাকিব আল হাসান চলে যাওয়াতে যে আমাদের পিছিয়ে যাবে এটা না। ডেফিনেটলি যারা তার জায়গায় আসবেন তাদের অপরচুনিটি হবে। কিন্তু আপনি যেটা ইস্তেকবারকে বললেন যে তার এই সব ঘটনা না হলে, আমার কাছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সে যেভাবে স্ট্রাগল করছিল, কারণ আমরা এই স্ট্রাগল করে খেলাটা আমার কাছে মনে হয় যে আর একটু আগে ছাড়লেও বেটার হতো আমার মনে হয়। ওর মতো ট্যালেন্ট যদি আমরা বলি, ওর মতো ট্যালেন্টেড প্লেয়ার বের হতে বাংলাদেশ থেকে সময় লাগবে। সেটাই আমরা নিশ্চয়ই সবাই মনে রাখবো। তার মতো প্রতিভাবান খেলোয়াড় নিশ্চয়ই বাংলাদেশ আবার কবে পাবে, আমরা সেই আশাতে নিশ্চয়ই থাকবো, এবং তার থাকা না থাকা, চলে যাওয়াটাও সম্মানের সাথে হোক, সেটাও নিশ্চয়ই আমরা আশা করতে পারি। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।